শীতকালে কি ঘন ঘন জ্বর আসার সঙ্গে শীতকালের নাকি অন্য কোনো রোগের, মানে এই দুটোকে আমরা অনেকখানি গুলিয়ে ফেলি, মানে শীতকাল মানে জ্বর সর্দি কাশি, যেহেতু এটা আমাদের মাথায় বসে আছে তাই আমরা গুলিয়ে ফেলি। তো এই শীতকালে ঘন ঘন জ্বর আসার কারণ কি হতে পারে? এক তো হচ্ছে যে কোনো ইনফেকশন হতে পারে, সেটা আমাদের সবার আগে মানে দেখে নিতে হবে যে কোনো ইনফেকশন হয়েছে কিনা, ভাইরাল হোক ব্যাকটেরিয়াল হোক, বা যদি সে জ্বরটা অনেক দিন ধরে, ধরুন 14 দিনের বেশি হলো, তার সাথে কফ উঠছে, ওজন কমে যাচ্ছে, সেটা কিন্তু টিবিও হতে পারে, সেটা খেয়াল রাখতে হতে পারে। এছাড়াও অ্যালার্জি, কিছু কিছু ক্ষেত্রে কী হয়, অ্যালার্জি তো একটা সিস্টেমিক জিনিস, মানে গোটা শরীর জুড়ে হচ্ছে, তো তারও হচ্ছে এরকম জ্বরের সিমটম হলেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অ্যালার্জিটা বাড়লো কিনা, বা বডির অন্য কোনো সমস্যা, যেমন ধরুন যাদের রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা অন্য ধরনের আর্থ্রাইটিস আছে, সেই সব রোগেও কিন্তু যখন বেড়ে যায় তখন হচ্ছে এই জ্বরটা আসতে পারে। কারণ এই জ্বর হচ্ছে ইন্টারলিউকিন 1 দ্বারা মিডিয়েটেড, সেটা যে কোনো রকম সিস্টেমিক রোগ, আর যদি বেড়ে যায় তাহলেই আসতে পারে। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার একটু ইনহেলারের কথায় আসি। এটা নিয়ে অনেক কিছু শোনা যায়। ইনহেলার একটা পেশেন্টের সত্যি কখন দরকার পড়ে? দেখুন, কোনো পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয়, বুকে সাঁই সাঁই আওয়াজ, বুকে চাপ ধরে আছে, কফ উঠছে, অন্য কিছুতে এমনি নর্মাল ট্রিটমেন্টে রেসপন্ড করছে না, তাদের অবশ্যই আমাদের ইনহেলার দেওয়া উচিত, কারণ সেই পেশেন্টটা হয়তো অ্যাজমা বা সিওপিডির কোনো পেশেন্ট হলেও হতে পারে। এছাড়াও কিছু কিছু পেশেন্টের আছে যাদের ধরুন কাশি সারছে না, একবার শুরু হলো তো সে কাশি হয়েই যাচ্ছে, মানে কাশিতেও ইনহেলার দিতে হয়? হ্যাঁ, কারণ আমরা এতদিন ভাবতাম শুধু শ্বাসকষ্টে, বুকে চাপের ক্ষেত্রে। ইনহেলারে বেসিক্যালি দেখুন, ইনহেলার হচ্ছে একটা শুধু মাধ্যম আমাদের ফুসফুসে ওষুধটা পৌঁছে দেওয়া। তার মধ্যে যেরকম সুগার প্রেশার অনেক রকমের ওষুধ হয়, এটাতেও বিভিন্ন রকমের ওষুধ থাকে। কিছু কিছু থাকে যেটা খুব স্বল্প সময়ের জন্য কাজ করে, যেটাকে বলি আমরা লিভোলিন বা ডুওলিন, এইসব নামে এগুলো পাওয়া যায়, খুব স্বল্প সময়ের জন্য এগুলো কাজ করে। বাট অনেকক্ষণ লম্বা সময়ের জন্য যদি কাজ করে, সেগুলোকে লাবা লামা এইসব নামে বলা হয়। তো যদি ধরুন কারোর অ্যালার্জির প্রচণ্ড সমস্যা হচ্ছে, তার জন্য কাশিটা হচ্ছে, তো আমাদেরকে ইনহেল কর্টিকোস্টেরয়েডও তার সাথে দিতে হবে। কারণ যদি আমরা স্টেরয়েড দিই ট্যাবলেট, সেটা তো পেটের মাধ্যমে রক্তে যাবে, তো রক্তে গেলে আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, স্কিন সব জায়গায় পৌঁছবে, তার সাইড এফেক্ট প্রচুর। তো আর তাছাড়াও যেখানে দরকার ফুসফুস, সেখানে ওষুধটা তো কম পৌঁছবে, কারণ অলরেডি ব্লাডে অন্য জায়গায় পৌঁছে গেছে সেটা। তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ডাইরেক্টলি ইনহেলারের ফর্মে ওষুধটাকে লাংস অবধি পৌঁছে দিতে পারি, যাতে শুধু যেটুকু জায়গা দরকার ওইটুকু জায়গাতেই কাজ করে। এবং সেটার যেটা বললাম যে ইনহেল কর্টিকোস্টেরয়েড, মানে যে স্টেরয়েড, যে ইনহেলের মাধ্যমে দরকার কোথায় পড়ে, অ্যাজমাতে, যাদের অনেকদিন ধরে কাশি কমছে না, সেটা হচ্ছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা বা পোস্ট ইনফেকশাস কাফ, মানে কোনো একটা ইনফেকশন হলো, তার জন্য ইরিটেন্ট বা অ্যালার্জি হয়ে গেল আমাদের ওই শ্বাসনালীতে, এবং সেটা কিছুতেই কমছে না, সেই ক্ষেত্রেও আমাদের দিতে হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ইনহেলারটা কার্যকরী। আচ্ছা, এই ইনহেলার নিয়ে আবার অনেকের ধারণা হচ্ছে ইনহেলার একবার শুরু করলে আজীবন নিয়ে যেতে হবে, কারণ ওটা একটা আসক্তি বা নেশা। সত্যি কি ইনহেলারের এত মারাত্মক সাইড এফেক্ট আছে? একদমই না, ইনহেলারটা শুধুমাত্র একটি যন্ত্র, যেটা আপনার লাংসে সরাসরি ওষুধটা পৌঁছে দিচ্ছে। এবার কি ওষুধ পৌঁছচ্ছে সেটা তো হচ্ছে ডিপেন্ড করছে কি রোগ তার ওপর। যেটা বললাম যে যদি ধরুন পোস্ট ভাইরাল কাফ বা পোস্ট অ্যালার্জিক কাফ যদি হয়ে থাকে, সেটা যেটুকু সময় অবধি আপনার ইরিটেশনটা আছে সেইটুকু নিলেই হবে, প্রায় 2 সপ্তাহে দিনে 2বার করে নিলেই সাফিসিয়েন্ট, তারপর আর লাগবে না। যদি অ্যাজমা হয়ে থাকে, অল্প মাইল্ড গ্রেডে অ্যাজমা থাকে, মানে একদম মাইল্ড যেটা স্টেজ 1 বা 2, সেটাতে যখন সমস্যা শুধু তখন নিলেই হবে। এবার যদি একটু বেশি স্টেজ হয়, গ্রেড 3 বা তার বেশি হয়, তখন কিন্তু ডেলি নেওয়ারই আমাদের ইন্ডিকেশন আছে, কিন্তু সেটা সবসময় না। যদি ধরুন ডেলি নিয়ে পেশেন্ট ভালো আছে, তাহলে 3 মাসে পর ওটা যখন সমস্যা হচ্ছে শুধু তখনই শিফট করে দেওয়া যেতে পারে, পেশেন্ট কীরকম রেসপন্ড করছে তার উপর। এই যে আমাদের একটা ধারণা আছে, এটা মেন সমস্যাটা যেটা আসছে এটা সিওপিডি থেকে। কেন? কারণ যাদের ধরুন ছোটোবেলায় অ্যাজমা ছিল, তারা ওটাকে সাধারণ ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এইসব বলে ট্রিটমেন্ট করালেন না, করিয়ে তারপর ওটা হচ্ছে সিওপিডিতে পরিণত হলো। এবার পরিণত যখন হয়ে গেছে, তখন অলরেডি লাংয়ের মধ্যে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে, যেটা ইনহেলার দ্বারা ঠিক করা সম্ভব না। তো সেই যে সময় আর কি লাংটা পুরোপুরি অলরেডি ড্যামেজ হয়ে গেছে, ইনহেলার নিয়ে কাজ করবে না, তখন তো ইনহেলার যেটুকু রিলিফ দিচ্ছে সেটা তো তাকে লাইফ লংই নিতে হবে।
কিন্তু ওইটার সঙ্গে এটাকে আমরা ভুলভাবে মিশিয়ে এক্স্যাক্টলি, ফেলেছি। তো যদি আমরা আর্লি স্টেজে জিনিসটাকে চিকিৎসা করি তাহলে তো এই সারা পরিণতিটা জীবন নিতে হবে না। আর এই আসক্তি ব্যাপারটা একদমই নয়। একদমই না, কারণ অন্য ওষুধের মতো এটাও একটি ওষুধ, এটার সাথে তো আসক্তির কোনো ব্যাপার নেই। আচ্ছা, এটা নেওয়ার কি নিয়ম আছে, মানে কিছু ভুল কি আমরা করি নিতে গিয়ে? আমরা প্রায় ভুল করে থাকি। ইনহেলার বিভিন্ন ধরনের হয়, একটা হচ্ছে টেপা ইনহেলার, যেটা হচ্ছে এভাবে নিয়ে মুখের সামনে হ্যাঁ, ধরে যেটা করা। হচ্ছে মিটার ডোজ ইনহেলার। আরেকটা হচ্ছে ডিপিআই, যেটা হচ্ছে ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। আর কিছু ইনহেলার থাকে যেটার মধ্যে ক্যাপসুলটা একটা মেশিনের মধ্যে লাগানোই থাকে, সেটা যেমনভাবে ঘুরিয়ে টানলেই হয়ে যায়। মেন প্রবলেম হয় হচ্ছে এমডিআইটাতে। কয়েকটা যেটা আমরা ভুল খুব কমনলি করে থাকি, ফার্স্ট হচ্ছে আমরা ঝাঁকাই না। 5 থেকে 10 বার ফার্স্টে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়, নাহলে ওষুধটা প্রপারলি মিক্স হয় না হাওয়ার সাথে। আচ্ছা, সেকেন্ডলি যখন প্রথমবার ইনহেলারটা ইউজ করছি, প্রথমে বাইরে 2টো পাফ ছেড়ে দিয়ে তারপর ইউজ করতে হয়, বাকিগুলো আমি স্প্রে করে নেবো বাইরে শুধু প্রথমবার যখন ইউজ করছেন, হ্যাঁ, কোনো ইনহেলারে ফার্স্ট ইউজের সময়, বাকি সময় না। থার্ড হচ্ছে যখন ধরুন আপনি নিচ্ছেন, তো পদ্ধতি হচ্ছে প্রথমে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিলেন, ছাড়লেন, মুখের মধ্যে দিলেন, দিয়ে আপনি শ্বাস নেওয়াটা শুরু করলেন। যেই শ্বাস নেওয়াটা শুরু করলেন তখনই ওটা প্রেস করে বাকিটা শ্বাস নিলেন, নিয়ে 10 সেকেন্ড হোল্ড করতে হবে, বুকের মধ্যে আটকে রাখতে হবে যাতে ওষুধটা কাজ করে, তারপর নাক দিয়ে ছাড়তে হবে। এই পুরো পদ্ধতিটা যদি না করি তাহলে কিন্তু ওষুধটা ঠিকঠাকভাবে যাবে না। যদি অনেকে করে খুব তাড়াতাড়ি ইনহেলার নিয়ে নেয়, অনেকে করে যে খুব মানে ধরেই রাখে না আর কি ইনহেলারটাকে, তো এইসব প্রবলেম হলে ইনহেলার ঠিকঠাকভাবে কাজ করবে না, কারণ ওষুধটা যদি লাংসে না পৌঁছায় তাহলে কি করে কাজ হবে। সেটা সঙ্গে সঙ্গে যদি নিঃশ্বাসটা ছেড়ে সেটা আমি বেরও করে দিই তাহলেও সেটা কাজ হবে না, ওষুধটা তো কাজ করার টাইম পাচ্ছে না। একদম, মানে ম্যাডাম যেভাবে দেখালেন এবং যারা নিচ্ছেন প্রথমবারের জন্য, আমার মনে হয় প্রপার চিকিৎসকের কাছে, সেই ডাক্তারের কাছে একদম হাতে কলমে শিখে নেওয়া নাহলে তো কোনো কাজ হবে না।